চলুন আজ আমরা একটা অসাধারণ বাংলা আবৃত্তির একেবারে ভেতরে ঢুকে পড়ি। শুধু কবিতা হিসেবে নয়, বরং এর প্রতিটি লাইন, প্রতিটি শব্দের পেছনে যে আরতি, যে গল্পটা লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করব। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা একটা সংগ্রামের কথা বলে। অন্ধকারে পড়তে লাগে, অন্ধকারে লিখতে লাগে। মানে লাইনটা একবার ভাবুন, পুরো আবৃত্তিটার একেবারে কেন্দ্রে কিন্তু এই একটাই আকুতি, এই যে একটা তীব্র ইচ্ছা, এটাই কিন্তু পুরো গল্পটাকে টেনে নিয়ে যায়। এই অন্ধকারের ভেতর থেকেই যেন জ্ঞানের জন্য একটা চিৎকার উঠে আসছে। তো প্রশ্নটা হলো, এই কণ্ঠটা আসলে কোন গল্পটা আমাদের বলতে চায়? দেখুন, এই গলাটা কিন্তু শুধু একজনের না, এর পেছনে আছে হাজার হাজার মানুষের না বলা কথা, না বলা কাহিনী। চলুন তো এই গল্পের এক একটা পরত খুলে দেখা যাক। আচ্ছা, এই পুরো গল্পটা যদি বুঝতে হয় তাহলে সবার আগে এর মূল সুরটা ধরতে হবে, তাই না? এই আবৃত্তিটা শুনতে শুনতে দেখবেন একটা লাইন বারবার ফিরে আসছে। বেশ অদ্ভুত, কিছুটা রহস্যময় একটা লাইন, আর ওটাই কিন্তু এর আসল আবেগের চাবি। যামনি কুড়ি, শিব কুড়ি। হ্যাঁ, এই কথাগুলোই বারবার ফিরে আসে। তো কি এটা? কোনো জায়গার নাম নাকি কোনো মন্ত্র? ঠিক বোঝা যায় না। চলুন আপাতত এটাকে একটা ধ্রুবপদ হিসাবেই ধরে নিই। এর আসল মানেটা কি সেটা আমরা এই আলোচনার একদম শেষে জানতে পারব। এতক্ষণ তো আমরা একটা বিমূর্ত আরতি বা ইচ্ছার কথা বলছিলাম। এবার চলুন এটাকে একটা একেবারে বাস্তব ব্যক্তিগত লড়াইয়ের জায়গায় নিয়ে আসি। শিক্ষার পথে প্রথম বাধাটা কোত্থেকে আসে জানেন? একদম কাছ থেকে, নিজের পরিবার থেকে, বিশেষ করে বাবার সাথে যে সম্পর্কটা, সেখান থেকে। এই স্লাইডটা দেখলেই সংঘাতটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে বাবা, যার কাছে কঠিন বাস্তবতাটাই সব। দারিদ্র্যের চাপ এতটাই যে তিনি ভাবেন জমিতে কাজ করা ছাড়া আর কোনো পথ নেই। আর অন্যদিকে সন্তানের স্বপ্ন, খুব বড় কিছু না, শুধু এক পাতা কাগজ, একটা বই, ওটার মধ্যেই সে তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে। আর এটা কিন্তু শুধু মুখের কথা বা মতের অমিল নয়, একদমই না। বাপ পাথর তুলে নিল, মুখটা লোহা হয়ে উঠল। ভাবুন একবার, যখন বাবা হাতে পাথর তুলে নেন তখন বুঝতে হবে লড়াইটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে, কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। এখানে পড়ার স্বপ্নটা প্রায় জীবন মরণের সামনে এসে দাঁড়িয়েছে। তো বাবার বিষয়টা তো দেখলাম, এবার চলুন এই পারিবারিক গণ্ডি থেকে বেরিয়ে একটু বড় ছবিটা দেখি। কারণ এই লড়াইটা তো শুধু পরিবারের বিরুদ্ধে না, এর বাইরেও অনেক অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী বাধা আছে। একটা অসম লড়াই বলা যেতে পারে। বাধাগুলো যেন ঠিক একটার উপর আরেকটা চেপে বসে আছে। প্রথম স্তরটা হলো পারিবারিক বিরোধিতা। তারপর আসছে দারিদ্র্যের সেই সাংঘাতিক চাপ, যেখানে বইয়ের চেয়ে হাতের কাজটা অনেক বেশি জরুরি। আর সব শেষে আসছে গোটা সমাজের উদাসীনতা, কেউ যেন এই আকুতিটা শুনতেই পাচ্ছে না। সব মিলিয়ে কণ্ঠটা আরও একা হয়ে পড়ছে। এটা দিয়ে কি হবে? ধান কাটতে যা। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট। এই একটা লাইনেই যেন পুরো পরিবার আর সমাজের মানসিকতাটা ধরা পড়ে যায়। মানে পড়াশোনাটা এখানে একটা বিলাসিতা, এর কোনো সত্যিকারের দাম নেই। আসল সত্যিটা হলো পেটের খিদে, আর তার জন্য ধান কাটাটাই জরুরি, বইয়ের অক্ষরগুলো নয়। আচ্ছা, বাড়ির ভিতরের লড়াইটা তো থাকা হলো। এবার চলুন সেই গণ্ডিটা পেরিয়ে বাইরের জগতে যাওয়া যাক। দেখব এই ব্যক্তিগত লড়াইটা কিভাবে আরও বড়, আরও কঠিন প্রাতিষ্ঠানিক ক্ষমতার সামনে এসে একেবারে ছোট হয়ে যায়। প্রথমেই যার কথা আসে তিনি হলেন হেডমাস্টার, মানে শিক্ষার মন্দিরের দ্বাররক্ষক তিনি, যার কাছেই তো যাওয়ার কথা। কিন্তু আবৃত্তিতে তাকে কেমন যেন দূরবর্তী, উদাসীন একজন মানুষ হিসেবেই দেখানো হয়েছে। তিনি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। তারপর দেখুন ক্ষমতার আরও কয়েকটা স্তর। পঞ্চায়েত, এমএলএ, এমপি, এনারা তো জনগণের প্রতিনিধি, তাই না? এদেরই তো পাশে থাকার কথা। কিন্তু তারা থাকা সত্ত্বেও এই মরিয়া ডাকটা তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। ক্ষমতার সিঁড়িতে আরও ওপরে কে আছেন? মন্ত্রী। আর তাকে কি করতে বলা হচ্ছে? প্রণাম করতে। এটাই তো সিস্টেমটা বুঝিয়ে দেয়। এই সিস্টেমটা কাউকে শক্তিশালী করতে চায় না, বরং মাথা নিচু করে সবকিছু মেনে নিতে শেখায়। আর একদম শেষে আসছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার প্রতীক, বন্দুকধারী পুলিশ। এখানে পুলিশ কিন্তু রক্ষক হিসেবে আসছে না, আসছে একটা ভয় দেখানো শক্তি হিসেবে। তাদের কাজ নিয়ম চালু রাখা, কারো স্বপ্নকে সত্যি করতে সাহায্য করা নয়। তো সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? আমাদের গল্পের যে চরিত্র, সে যেন চারদিক থেকে ক্ষমতার একটা অদৃশ্য দেয়ালে আটকা পড়ে গেছে। একদিকে হেডমাস্টার, অন্যদিকে পঞ্চায়েত, এমএলএ, মন্ত্রী, পুলিশ, শিক্ষা থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সবাই যেন তার স্বপ্নের বিপক্ষে।
আচ্ছা, এখানে পঞ্চায়েত বা এমএলএ শব্দগুলো ব্যবহার করা হয়েছে। যারা হয়তো এগুলোর সাথে ততটা পরিচিত নন তাদের জন্য বলি, এগুলো হলো ভারতের স্থানীয় এবং রাজ্য স্তরের প্রশাসনিক পদ। মানে এই কাঠামোটা গ্রামের সাধারণ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু প্রায়ই দেখা যায় তারা সাধারণ মানুষ থেকে অনেক দূরে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা একটা খুব জরুরি বিষয় দেখব। এই যে এত আকুতি, এত কান্না, এটা কিন্তু শুধু কয়েকটা অক্ষর চেনার জন্য না। এর পেছনে আছে নিজের গল্পটা, নিজের ইতিহাসটা লেখার একটা তীব্র ইচ্ছা। দেখুন, স্কুলের বইয়ে আমরা কোন ইতিহাস পড়ি? রাজা বাদশাদের গল্প, বড় বড় ক্ষমতাবানদের গল্প। কিন্তু এই কবিতার কথক সেই ইতিহাস লিখতে চায় না। সে লিখতে চায় তার নিজের ইতিহাস, যা কোনো বইতে পাওয়া যাবে না। তার বাবার রাগের ইতিহাস, তার দারিদ্র্যের ইতিহাস, অন্ধকারে একা একা কাদার ইতিহাস। আর এবার আমরা ফিরে আসি সেই রহস্যময় লাইনটায়। মনে আছে, জামনি কুড়ি শিব কুড়ি, এটা তাহলে কি কোনো মানে ছাড়া কথা? একদমই না। এটাই হলো তার সেই না লেখা ইতিহাসের টাইটেল বা শিরোনাম। এটাই তার নিজের গল্পের নাম, তার লড়াইয়ের গান। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। কত ইতিহাস আছে যা কোনোদিন কাগজে লেখা হয় না, শুধু মানুষের স্মৃতিতে থেকে যায়? এই আবৃত্তিটা আমাদের ঠিক সেই কথাই মনে করিয়ে দেয়। সরকারি নথিপত্রের বাইরেও যে কত মানুষের লড়াই, কত না বলা কথা শুধু স্মৃতি আর দীর্ঘশ্বাসের মধ্যে হারিয়ে যায়, তার কোনো হিসেব নেই।